হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর কাহিনীগুলির নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন তো সব জায়গায় ভীষণ ঠান্ডা, কিন্তু ব্যাঙ্গালোর এমনই একটা জায়গা আর তার ওয়েদারটা এমনই সুন্দর, সব সময় যেন একটা হালকা হালকা ঠান্ডা। কিন্তু এই শীতকালটায় ঠান্ডাটা একটু বেশি হলেও সব সময় যে সোয়েটার পরে রাখতে হয় তা নয়। কিন্তু সারাদিন কিন্তু ঠান্ডা নেই বললেই চলে। সন্ধ্যের পর থেকে হালকা হালকা ঠান্ডা থাকে আর ভোরের দিকে খানিকটা বেশি ঠান্ডা থাকে। তা হলেও ভোরের দিকে কিন্তু সব থেকে বেশি ঠান্ডা থাকে। কখনো 17, কখনো 18, কখনো 15, কখনো 16 এরকমই চলতে থাকে। এর নিচে কিন্তু খুব একটা নামে না। ব্যাঙ্গালোরের ওয়েদার বোধহয় এই জন্যই সবার ভীষণ প্রিয়, না ভীষণ গরম না খুব ঠান্ডা। এই প্লেজেন্ট ওয়েদারটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ প্রিয়। তো চলো, যাই হোক, আজকে এই বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করছি। বিকেলবেলায় আমরা খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি মেয়েকে নিয়ে একদমই কাছে, বাড়ির 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে একটা পার্কে। চেষ্টা করি সপ্তাহে 2 থেকে 3 দিন এই পার্কটাতে ওকে নিয়ে আসার। তাতে এখানে যেহেতু বহু বাচ্চারা খেলাধুলা করে একসাথে, আমার মেয়েও কিন্তু ওদের সাথে অনেক সুন্দরভাবে খেলাধুলা করতে পারে এবং সেটা ওর অনেক বেশি ভালো লাগে। তাতে আমার যেটা মনে হয়, ছোট বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে, বাইরে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলো করার সুযোগ করে দিলে, তাতে কিন্তু ছোট থেকেই বাচ্চাদের সামাজিক যে বিকাশটা সেটা কিন্তু অনেক সুন্দর করে গড়ে ওঠে। যখনই মেয়েকে নিয়ে এই পার্কটাতে যাই, আমার হাজব্যান্ডই সঙ্গে করে নিয়ে যায়। টায়ার্ড থাকলে ও বসে থাকে আর আমি আমার মেয়েকে রাইডগুলো করাই বা ওকে আমি সঙ্গ দিই। কিন্তু যদি আমার হাজব্যান্ড যদি অ্যাক্টিভ থাকে, মানে টায়ার্ড কম থাকে, তখন আমাকে বলে আমি ওকে করাচ্ছি এই রাইডগুলো, তুমি তাহলে একটু হেঁটে আসো। আর জানো তো, এই পার্কটার মাঝখানে একটা লেক আছে আর এই লেকটার চারিধারটা এরকম সুন্দর করে বাঁধানো। এখানে কিন্তু সকালে বিকেলে অনেক মানুষ হাঁটতে আসে, কেউ কেউ এক্সারসাইজ করতে আসে, কেউ কেউ দৌড়ায়। তো এরকম বিভিন্ন অ্যাক্টিভিটি কিন্তু অনেকেই করে থাকে। যখনই পার্কে আসি তখনই দেখি এই রাস্তা ধরে কিন্তু প্রচুর মানুষ হাঁটাহাঁটিও করে। তাহলে চলো, বাবা আর মেয়ে ওখানে খেলা করুক, সেই ফাঁকে আমি একটু হেঁটে আসি। আর এই দেখো, যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, যদিও বিকেল পেরিয়ে সন্ধে হতে চলল। হাঁটতে গিয়ে এমন অনেক ছোট ছোট সুন্দর সুন্দর ফুল দেখেছি, যেগুলো কিন্তু সচরাচর চোখে পড়ে না। শীতের এই সুন্দর হালকা হাওয়া গায়ে জড়িয়ে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ব্যাঙ্গালোরের অনেক ভালোবাসার জিনিসগুলোর মধ্যে এই একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে। জায়গায় জায়গায় কিন্তু এমন সুন্দর সুন্দর পার্ক রয়েছে যেখানে একসাথে বাচ্চারাও খেলতে পারবে, তার সাথে সাথে বড়রাও কিন্তু নিজের শরীরের দিকে খেয়াল রাখতে পারবে, হাঁটাচলা করতে পারবে, এক্সারসাইজ করতে পারবে। কখনো যদি সুযোগ হয় তাহলে তোমাদেরকে দেখাবো, এই লেকটার মাঝখানে না একটা আইল্যান্ড রয়েছে। ওই আইল্যান্ডে সুন্দর গাছ রয়েছে এবং বিভিন্ন পরিযায়ী পাখিরা কিন্তু মাঝে মাঝে ওখানে আসে। আর এই দেখো, হাঁটতে হাঁটতে এখানে একটা মন্দির পেয়েছি। এটা একটা শিব ঠাকুরের মন্দির। তো এখানে খানিকটা প্রণাম করে একটু সামনেটা এগিয়ে গিয়ে তারপরে আর বেশি দূর আমি যাওয়ার সাহস করতে পারিনি, কারণ অনেকটাই সন্ধে নেমে গেছে। শেষ করতে পারলাম না, তাই অর্ধেক গিয়ে আমি আবার ব্যাক করে চলে এসেছি। মানে হাফ অবধি গেছি, পুরোটা এই লেকটাকে ঘিরে রয়েছে। তো যেদিক দিয়ে গেছি তার ওই আরও পুরোটা গোল করে ঘুরতে হতো, কিন্তু আমি আর অতটা যাইনি। আর ফার্স্ট টাইম যেহেতু, ওরা দুজনেই পার্কে রয়েছে আর আমি এদিক দিয়ে একাই এসেছি। অন্ধকারও হয়ে গেছে, কটা বাজে, 6টা, 6:30 বেজে গেছে প্রায়। তো এখন হুইসেল দিতে শুরু করেছে, মানে এখন পার্ক বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমিও আর রিস্ক না নিয়ে চলে এসেছি, কারণ ওইদিকে গেলে আবার কতক্ষণ লাগবে ঘুরে আসতে, সেই জন্য আর যাইনি। প্রচণ্ড বড়, মানে অনেকটা জায়গা জুড়ে এটা, হাঁটার জন্য কিন্তু ভীষণ ভালো। তো আর এখন যেহেতু মেয়ে আছে সঙ্গে, ওই চিন্তাটা রয়েছে যে ওকে ওখান থেকে নিতে হবে, বন্ধ হয়ে যাবে পার্ক, সেই জন্য আর এগোলাম না, ব্যাক করে চলে এসেছি। হাজব্যান্ডও এখন ফোন করেছে কোথায় আছি, বললাম আমি পুরোটা যেতে পারিনি, অর্ধেক গিয়ে চলে এসেছি। তো
ও যারা এক্সারসাইজ করতে চায় তারাও কিন্তু এখানে আসে, জগিং করতে আসে। অনেকে সারাটা মানে পুরো জায়গাটা দৌড়ে কভার করে, আবার অনেকে বিকালের দিকটায় হাঁটতেও আসে। খুব ভালো এরকম কিছু কিছু ছোটো ছোটো পার্ক, ছোট না বেশ বড়ই এরকম পার্ক কিন্তু ব্যাঙ্গালোরের অনেক জায়গাতেই আছে। আমাদের বাড়ির আশেপাশে 2-4টে পার্ক এরকম রয়েছে। তো এই আর কি। মেয়েকে পার্কে খেলাধুলো করিয়ে নিজে প্রচুর হাঁটাহাঁটি করে এবারে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ভালো করে এবারে একটুখানি টিফিন বানিয়ে নেব। আমরা সবাই মিলে একটুখানি চিকেন পকোড়া খাবো, যার জন্য আমি চিকেনটাকে 2 ঘন্টা আগেই দই দিয়ে আর 1 চামচ তেল দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো। এইবারেই চিকেন পকোড়া বানানোর জন্য বানিয়ে নিচ্ছি একটা মশলা, যার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ, সেটাকে আমি কুচি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর তার সাথে দিয়ে দেব অল্প একটুখানি আদা, যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, যাতে ভালো করে মশলাটা মিহি করে পেস্ট হয়ে যায়। এইবারে এখানে দিয়ে দেব 1 মুঠো মসুর ডাল, যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে ফুটন্ত গরম জলে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে মসুর ডালের পরিবর্তে কর্নফ্লাওয়ার বা বেসনও ইউজ করতে পারো, কাজ কিন্তু একই হবে। ওগুলো দিলে যেমন ক্রিস্পি হয়, মসুর ডাল দিলেও কিন্তু ভালোই ক্রিস্পি হয়। মুসুর ডালটা অ্যাড করার পরে এর মধ্যে সামান্য একটুখানি মোটামুটি 1 চামচের মতো জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দিলে কিন্তু মিক্সচারটা পাতলা হয়ে যাবে। তো দেখো ভালো করে এটার একটা পেস্ট তৈরি করে নিলাম। এইবারে ম্যারিনেট করা চিকেনের মধ্যে পুরো মশলাটা মিশিয়ে নিচ্ছি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। সব কিছু এবার খুব ভালো করে মেখে নেব। ওই যে মিক্সচারটা তৈরি করেছিলাম, সেটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে জল যাতে কোনোভাবেই বেশি না পড়ে যায়। আর চাইলে কিন্তু তোমরা ডিমটাও ওর মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়ে মাখাতে পারো মাংসের সাথে। তো এখানে খুব ভালো করে মশলার সাথে মাংসটা মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার বা বেসন দেওয়ার ফলে যে সুন্দর একটা কোটিং তৈরি হয় মাংসের গায়ে, ডাল বাটা দিলেও কিন্তু সেই একই রকমের কোটিং তৈরি হয়। আমি বেশ অনেক দিনই করেছি এরকম ডাল বাটা দিয়ে, ভালোই কিন্তু বেশ ক্রিস্পি হয়, ব্যাপারটা খেতেও ভীষণ ভালো লাগে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে মেয়ের জন্য আলাদা করে তুলে রাখলাম, কারণ এখানে এবার লঙ্কার গুঁড়ো যেহেতু অ্যাড করব, মেয়ে যেহেতু ঝাল খায় না, তাই আগে থেকে একটু ওর জন্য আলাদা করে নিয়েছি। বাইরে আমরা যে সমস্ত চিকেন পকোড়া খেয়ে থাকি সেটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই ক্ষতিকারক, কারণ ওখানে যে তেলটা ইউজ করে সেটা কতদিন পুরনো তা কিন্তু আমরা কেউ জানি না। একই তেলে বারবার ভাজা হয়। একে আমি কখনোই এরকম তেলে ভাজা জিনিস বাইরের খাওয়াই না, সেই জন্য চেষ্টা করি বাড়িতে একটু হেলদিভাবে, মানে যতটা হেলদি করা যায় আর কি, করে খাওয়ানোর। মাংসটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি আজকে সাদা তেল দিয়েই পকোড়াগুলোকে ভাজবো। তেলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি, আর অন্যদিকে বসিয়ে দিয়েছি একটুখানি চায়ের সাথে পকোড়া কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে চিকেনের পিসগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। আগুনটাকে মিডিয়াম টু লো হিটে রেখে চিকেনের পিসগুলো যাতে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে চিকেনগুলোকে এপিটোপিট করে ভেজে নেব। অন্যদিকে জলের মধ্যে থেতো করে অল্প একটু আদা দিয়ে দিয়েছি, সেটা খুব ভালো করে ফুটে উঠলে 1 চামচ চা পাতা দিয়ে আগুনটাকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেলে ছেঁকে নেব। আর এদিকে দেখো চিকেন পকোড়াগুলো এবারে উল্টে দিচ্ছি। চলো এবার দেখে আসি বাবা আর মেয়েতে মিলে কি করছে। আজকে যেহেতু ছুটির দিন, বাবা একটু নিয়ে বসেছে মেয়েকে, ভালোই পড়াশোনার কিন্তু তোড়জোড় চলছে।
পড়াশোনার ফাঁকে জানান দিয়ে গেলাম পকোড়া কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। চলো দেখে আসি কত দূর কী হলো। পকোড়া কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতা দেওয়ার ফলে পকোড়ার কিন্তু টেস্টটা ভালো হয় এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। আর মুখে পড়লে কারি পাতা পকোড়ার সাথে দারুণ লাগে কিন্তু খেতেও। টিস্যু পেপার বিছিয়ে তার মধ্যে ক্রিস্পি পকোড়া কিন্তু তুলে নিচ্ছি। মেয়েকে সার্ভ করে দেব, তারপর আমাদেরগুলো ভেজে নেব। তো চলো, মেয়ের জন্য পকোড়া তো রেডি হয়ে গেছে, এবার ওকে সার্ভ করে দিয়ে এসেছি। আর এখানে আমাদের পকোড়াগুলো তারপর একে একে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু পকোড়াগুলোর এক পিঠ খুব ভালো করে হয়ে গেছে। খুব ভালো করে হলে তবেই কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো দেখতেই পাচ্ছ পকোড়া অলরেডি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দেখেই কিন্তু মুখে জল চলে আসছে। আর এখানে চাটাও হয়ে গেছে। চাটা একটুখানি ছেঁকে নিচ্ছি, ঢাকা দিয়েই রেখেছিলাম, গরমই আছে, তো চাটা ছেঁকে নিচ্ছি। চা সমেত পকোড়া নিয়ে যখন ওদের কাছে হাজির হলাম, বরমশাই তখন বললেন, আমি তো চা দিয়ে খাবো না, আমি তো কোল্ড ড্রিঙ্ক দিয়ে খাবো, আগেই ভেবে রেখেছিলাম। তো সেই জন্য অগত্যা কী আর করা যাবে, 2 কাপ চাই কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর এই দেখো পকোড়ার সাথে আমাদের সন্ধেটা কিন্তু একেবারে জমে গেছে। এই দেখো, এটা জল আছে এখানে, আর আমি এই পকোড়া খাচ্ছি, ধরনের চিকেন পকোড়া। আর আমাদের এই গার্লিক, এই রসুন। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।